ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করলেন বিএনপি জামায়াত সহ 25টি দল ও জোটের প্রতিনিধি। অনন্য উদাহরণ হয়ে থাকবে বিশ্বে, বললেন প্রধান উপদেষ্টা। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। সনদে সই দেশের রাজনীতিতে নতুন সূচনা, বললেন বিএনপি মহাসচিব। দ্রুত বাস্তবায়নের তাগিদ জামায়াত নেতা তাহেরের। জাতির সঙ্গে প্রতারণা, মন্তব্য নাহিদের। স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশের রাজনীতি এবং প্রশাসনের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হবে। জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। বিভিন্ন দাবিতে বিক্ষোভ করা জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ যথাযথ স্বীকৃতি রয়েছে সনদে, জানালেন ডক্টর আলী রিয়াজ। সংস্কার প্রশ্নে একমত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাটছে না দলগুলোর মতবিরোধ। পিআর ইস্যুতেও দূরত্ব, সদিচ্ছাই প্রধান, বলছেন বিশ্লেষকরা। গণভোটটা আগে হবে না ইলেকশনের দিন হবে, এই তো বিষয়। এখন তো সিদ্ধান্ত নেওয়াটা চলে গেছে সরকারের হাতে। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে, এগুলোর ব্যাপারে একটা অনিশ্চয়তা থাকবে। পরিবর্তনের স্থায়িত্ব রাজনৈতিক বোঝাপড়া এবং রাজনৈতিক সরকারের উপর নির্ভর করছে। চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8তলা কারখানা ভবন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আলাদা দুটি তদন্ত কমিটি গঠন। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন 25টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি। তবে এনসিপি এই অনুষ্ঠানে অংশ নেয়নি। বৈরী আবহাওয়ার মধ্যেই অনুষ্ঠানে যোগ দেন নেতৃবৃন্দ ও অতিথিরা। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই সনদ অনন্য উদাহরণ হয়ে থাকবে বিশ্বে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্র সংস্কারের সুপারিশ ও অঙ্গীকারনামা সম্মিলিত দলিল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে 25টিরও অধিক রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের এই আয়োজন। বৈরী আবহাওয়ার মধ্যেই একে একে আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার বিকেল 4:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠান স্থলে পৌঁছান জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি মঞ্চে বসার পর জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। সনদের নানা দিক নিয়ে কথা বলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা সকলে এক, সেই প্রচেষ্টা, সেই সংগ্রাম, সেই প্রয়াস, সেই পথযাত্রা অব্যাহত থাকবে। সেই প্রত্যাশা জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেই প্রত্যাশা আমাদের সকলের। এরপর একযোগে জুলাই সনদ স্বাক্ষর করেন বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, এলডিপি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ 25টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। তবে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হলো, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে তারাই বাংলাদেশকে নতুন করে গড়বে, নেতৃত্ব দিবে। ঐতিহাসিক জুলাই সনদ শুধু জাতির জন্য নয়, পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে।
এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য, বহু উচ্চে নিয়ে গেছেন তারা। প্রধান উপদেষ্টা আশা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিশ্বে যেন উদাহরণ হয়ে থাকে, সেজন্য নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে দলগুলোকে আবারও আলোচনার আহ্বান জানান। নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা, কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না, আমাদেরকে দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না। আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয়? সেটা যেন একটা উদাহরণ হয়, সেটা জাতির জন্য উদাহরণ, বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সে নির্বাচনটা করতে চাই। পরে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এরপর ডকুমেন্টারি প্রদর্শনী ও ফটো সেশনের মাধ্যমে শেষ হয় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ সইয়ের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন সূচনা হয়েছে, এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা সনদে স্বাক্ষর করেনি তারাও স্বাক্ষর করবেন বলে আশা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সনদের সাথে জামায়াত ইসলামী একমত, তবে আইনি ভিত্তি দেয়া বাকি আছে। অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিলেন সেটা প্রায় 7-8 মাস তারা পরিশ্রম করে আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। শহীদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। এটা যাত্রা, এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো। যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। এই জাতি 54 বছরে বারবার যে নানা অপকর্ম অপশাসনের সম্মুখীন হয়েছিল, আজকের এই জাতীয় সনদ আমরা যারা সকলে ঐকমত্যের মাধ্যমে সিগনেচার করেছি, এটা যদি সত্যি অর্থে বাস্তবায়িত হয় তাহলে এখানে রাজনীতির গুণগত পরিবর্তন হবে। জুলাই সনদ স্বাক্ষরের পর প্রতিক্রিয়ায় এটিকে ইতিবাচক হিসেবে দেখছে অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তারা জানান, সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন কিছুর সূচনা হলো। কিছু ভুল বোঝাবুঝির কারণে যারা সনদে স্বাক্ষর করেনি সেটিও সমাধান হবে বলে আশা করেন নেতারা। মূলনীতির জায়গাটা আগের মতো করে একদম কংক্রিটটাই, সেই জন্য ওই জায়গা রাখা হয়নি, এগুলোকে অন্যান্য শব্দ দিয়ে প্রতিস্থাপন করেছে। যেমন ধরেন, যেটা আমরা বলেছি সেকুলারিজম কিংবা ধর্মনিরপেক্ষতা, এইখানে বলা হয়েছে বহুত্ববাদের কথা। সবাই সাইন করে দিয়েছে, সবাই এখন এগ্রিড। সো এটা জাস্ট বাস্তবায়নের প্রক্রিয়াটা ওনারা আমাদের জানিয়ে দিবেন এবং আমরা জানি যে কিভাবে হওয়া যায়। জুলাই অভ্যুত্থানের এই অঙ্গীকার যেটা আমাদের জুলাই সনদের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে, সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব। নানান পথ অবলম্বন করে আমরা একটা সমাধানে পৌঁছেছিলাম যে যদি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে গণভোটের মধ্য দিয়ে জনগণ এই জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন। আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে যে জাতীয় নির্বাচন যদি একই দিনে যদি গণভোট অনুষ্ঠান করা যায় তাহলে বলতে পারেন যে এক যাত্রায় আমরা এই জার্নিটাকে আমরা সম্পন্ন করে আসতে পারি। দাবি দেওয়া সমঝোতার মতো যেন উপেক্ষিত না থাকে, তাই এই জুলাই সনদকে কার্যকর করার জন্য একটি আইনি ভিত্তি দেওয়া, যেন এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ এবং এই জুলাই গণ অভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবারেরা পরবর্তীতে যেন রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বিশিষ্টজনেরা। কমিশন সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সরকারের কাছে সুস্পষ্ট প্রস্তাব করা হবে। বিশিষ্টজনরা বলছেন, 2-1টি দল স্বাক্ষর করেনি, তাদেরকেও স্বাক্ষরের সুযোগ আছে বলেও মনে করেন তারা।
আইনি বাধ্যবাধকতা সৃষ্টি করার ব্যাপারে সুস্পষ্ট সুনির্দিষ্ট আমরা প্রস্তাব দেব এবং আমি নিশ্চিত যে সরকার এগুলো বাস্তবায়নের ব্যাপারে দ্রুততার সাথে উদ্যোগ নেবে। তো আমি আশা করি যে ভুল বুঝাবুঝি যে অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে এবং যারা স্বাক্ষর করে নাই তারা স্বাক্ষর করে এই কাফেলায় শামিল হবে। এখনো সংশোধনের সুযোগ রয়েছে, এখনো আরো আজকের পর আরো রাজনৈতিক দল এখানে সই করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। তাই মনে করি এটা শুরু। এখানে কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে, এখন এই নোট অফ ডিসেন্ট গুলো কেমন করে আমরা মিনিমাইজ করব এবং যারা আজকে স্বাক্ষর করছেন না তারা কেমন করে সংযুক্ত হবেন ভবিষ্যতে নিশ্চয়ই সেটা নিয়ে কাজ করবো। তবে যেটুকুন প্রতিশ্রুতি এসছে ওইটুকুন যদি বাস্তবায়ন করা যায় আমি মনে করি গণতন্ত্রের পথে একটা শক্ত যাত্রা আমরা শুরু করতে পারব। But we hope that all the parties will be committed to this important reform agenda, separation of powers, strengthening independent and oversight institutions going forward. So we're very excited about this historic moment for Bangladesh. জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের নামে কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলের ঐক্য জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্য তখনই হয় যখন সমাজের সব শ্রেণীর মানুষ দেশপ্রেমের ভিত্তিতে এক হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার তাদের। রাজধানীর স্কাটনে এই অনুষ্ঠানে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, ছাত্র জনতা ও শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনে সফল হয় জুলাই গণ অভ্যুত্থান। ঐক্যমত্য কমিশনে শ্রম ও স্বাস্থ্যখাত সংস্কার নিয়ে কোনো আলোচনা ছিল না বলে দাবি করেন তিনি। শুধু নির্বাচন কেন্দ্রিক 6টি সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, সেখানেও গণতন্ত্রের জন্য আমরা সবার সেই ভালো ইন্টেনশন দেখতে পারি নাই। কলকারখানায় আগুন লাগছে এবং শ্রমিক মারা গেলে 2 লক্ষ 3 লক্ষ টাকায় শ্রমিকের জীবনের দাম নির্ধারণ করা হয়। এনসিপির আহ্বায়ক বলেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে আজ একটি কাগজে সই করছে। এই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। জাতীয় ঐক্য হচ্ছে তখন হয় যখন সমাজের সব অংশের মানুষ তাদের একটি স্বার্থের ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে লড়াই করে। আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে রিক্সা শোভাযাত্রা বের করে জাতীয় শ্রমিক শক্তি। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে জুলাই যোদ্ধা ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। বিক্ষোভকারীরা এ সময় গাড়িতে আগুন ও ভাঙচুর চালায়। এর আগে জাতীয় সংসদে অনুষ্ঠানস্থলে গেট টপকে ঢুকে যায় তারা। অবস্থান নেয় মঞ্চের সামনে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তাদের দাবি পূরণের কথা বলা হলেও সরে না যাওয়ায় ব্যবস্থা নেয় পুলিশ। শুক্রবার দুপুর 1টা 20 মিনিট অনুষ্ঠান স্থল না ছাড়ার ঘোষণা দিয়ে মাটিতে শুয়ে পড়েন জুলাই যোদ্ধাদের কয়েকজন। তাদেরকে সরাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন। এক পর্যায়ে তাদের জাতীয় সংসদের দক্ষিণ ফটকের বাইরে বের করে দেওয়া হয়। বন্ধ করা হয় ফটক। তখন বাইরে থেকে ইট ছুটতে থাকেন জুলাই যোদ্ধারা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। আগুন ধরিয়ে দেওয়া হয় কিছু অস্থায়ী স্থাপনায়। আবারও অ্যাকশনে যায় পুলিশ। শুরু হয় দ্বিমুখী সংঘর্ষ। সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছুঁড়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এভাবে ঘন্টা 2 চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এর আগে বৃহস্পতিবার রাত থেকেই জাতীয় সংসদের দক্ষিণ ফটকে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সকালেও চলে কর্মসূচি। পরে সকাল 10:30টার দিকে ফটক ডিঙিয়ে তারা সংসদের ভেতরে মঞ্চের পাশে অবস্থান নেন।
এক পর্যায়ে তাদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার নিজেই। পুলিশের পক্ষ থেকে আমি ইয়ামিনের বাবা হাত দিয়েছি হ্যান্ডশেক করার জন্য, উনি হ্যান্ডশেক করে নাই। উনি বলছে যে কোনো কথা শোনা হবে না, অথবা না বলেন। সনদ ঘোষণার আগে আমাদেরকে কনফার্ম করতে হইব যে জুলাই সনদ ঘোষণার আইনি বৈধতা এবং সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে ওইটা কার্যকর করতে হচ্ছে। দুপুরে সেখানে যান জাতীয় ঐকমত্য কমিশনের কয়েকজন সদস্য। জুলাই যোদ্ধাদের দাবি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার কথা জানান ডক্টর আলী রিয়াজ। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত বীর জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। কিন্তু তাতে দ্বিমত জানায় জুলাই যোদ্ধারা। পরে লাঠিচার্জ করে সরিয়ে দেয়া হয় তাদের। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার এক ব্যক্তির 10 বছরের বেশি ক্ষমতায় না থাকা সহ উল্লেখ করার মতো সংস্কার প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনেও মতৈক্যে পৌঁছেছেন তারা। তবে একমত হতে পারেনি উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে। সবশেষ এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও মতভেদ রয়েছে দলগুলোর। এই অবস্থার মধ্যেই স্বাক্ষর হয়েছে জুলাই সনদ। রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গেল ফেব্রুয়ারিতে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে শুরু হয় ঐকমত্য কমিশনের আলোচনা। 30টির বেশি রাজনৈতিক দলের সাথে বৈঠক চলে 3 ধাপে। 166টি প্রস্তাবের উপর নেওয়া হয় মতামত। 9 মাসের আলোচনার পর জুলাই সনদে ঠাঁই হয়েছে 84টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে 47 প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। বাকি 37টি অধ্যাদেশ ও নির্বাহী আদেশে কার্যকর করা সম্ভব। এসব প্রস্তাবের মধ্যে 75টিতে একমত হয়েছে দলগুলো। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকার পক্ষে 30 রাজনৈতিক দল। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে একমত 31 দল। এগুলো যদি রাজনৈতিক দলগুলো ওন করে, রাষ্ট্রের গণতন্ত্রায়নে এই পয়েন্টগুলো যে বিষয়তে ঐক্যমত হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে হ্যাঁ, ফাইনালি এই জুলাই সনদের সাথে যদি জাতীয় পার্টি থাকতো, যদি আওয়ামী লীগ থাকতো, আমি বলছি তাহলে এটা তো অসাধারণ একটা ঘটনা হয়ে যেত বাংলাদেশের ইতিহাসে। বিএনপি সহ কয়েকটি দলের নোট অফ ডিসেন্ট আছে 9 বিষয়ে। উচ্চকক্ষে পিআরের পক্ষে জামায়াত, এনসিপি সহ 23টি রাজনৈতিক দল। এতে আপত্তি আছে বিএনপি সহ 7 দলের। একই ব্যক্তি একসাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে না থাকার বিষয়েও ভিন্ন মত আছে দলটির। সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো যে গণভোটটা আগে হবে না ইলেকশনের দিন হবে, এই তো বিষয়। এখন তো সিদ্ধান্ত নেওয়াটা চলে গেছে সরকারের হাতে। যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলোর ব্যাপারে একটা অনিশ্চয়তা থাকবেই। তবে এটা নিয়েই তো চলতে হবে আমাদের সামনে, এটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারবো না। তৃতীয় ধাপের আলোচনা ছিল মূলত জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। তাতে গণভোট প্রসঙ্গে দলগুলো একমত হলেও সময়সীমা নিয়ে বিএনপি জামাতের ভিন্ন মত আছে। বিএনপি চায় সংসদ নির্বাচনের সাথে একই দিন গণভোট হবে, আর জামায়াতের দাবি নভেম্বরে। আবার এনসিপি চায় ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি। প্রত্যেকটা পরিবর্তনের স্থায়িত্ব রাজনৈতিক বোঝাপড়া এবং রাজনৈতিক সরকারের উপর নির্ভর করছে। অনারেবল চিফ অ্যাডভাইজার উনি যদি বলেন আগামী 1 মাস পর নির্বাচন হবে, যদি উনি এই কথাটা বলেন যে আমি আর পরে পারবো না, আমার আর ইচ্ছা করছে না, তাতে ওনারা সবাই 1 মাস পরে নির্বাচন যাবে। যে সমস্ত এক্সপেকটেশনগুলো আমাদের ছিল 24-এর গণঅভ্যুত্থানের পরে, তার কোনোটাই তো আসলে এখন পর্যন্ত আমরা অর্জন করতে দেখিনি বা পারি। বুঝতেই পারছেন যে এখানে যার যার সুবিধার গেমের ব্যাপারটা তো আছেই। আবার বড় বড় রাজনৈতিক দলগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামতকে সঠিকভাবে মূল্যায়ন না করার অভিযোগও কিন্তু আছে অনেকের মধ্যে। তাদের মতে জুলাই আন্দোলন বিবেচনায় রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনে সদিচ্ছা দেখাতে পারেনি রাজনৈতিক দলগুলো। দলীয় স্বার্থই বেশি প্রাধান্য পেয়েছে চূড়ান্ত জুলাই সনদে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম ইপিজেডে কারখানার আগুন 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসার পর স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি।
8তলা ভবনের প্রতিটি ফ্লোরে আগুনের লেলিহান শিখায় সব জ্বলে পুড়ে ছাই। কারখানার ভেতরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সব। এমন ভয়াবহ আগুনের কারণ জানতে ফায়ার সার্ভিস ও বেবজা কর্তৃপক্ষ থেকে পৃথকভাবে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় কারো প্রাণহানি হয়নি বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। রাতভর আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলার পর স্পষ্ট হচ্ছে কারখানার ক্ষত। তীব্র আগুনে পুড়ে ছাই চট্টগ্রাম ইপিজেডের 5 নম্বর সড়কের 8তলা ভবনের অ্যাডামস ক্যাপ ও জিনহং মেডিকেল কোম্পানি। এমন দুর্ঘটনা অতীতে দেখেনি স্থানীয়রা। ইপিজেডের যে আগুনটা লাগছে আর কি গতকালকে, আসলে এরকম আগুন আমার বয়স আমি দেখিনি। আমি চাকরি করি 20 বছর বিজির মধ্যে, এরকম আগুন আমি আর দেখি নাই। দাউ দাউ করে জ্বলছে ভিতরে। মনে হলো যে উপর থেকে বম্পিং হচ্ছে, এভাবে ফ্লোরগুলো নিচের দিকে পড়তেছে, একটার পর একটা পড়তেছে। তো আশেপাশে মানুষ অনেক ভয় পাইছে। আমরা তো মনে করছি আজকে দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব না। তো আল্লাহর রহমতে ফায়ার সার্ভিস ভাইয়েরা অনেক চেষ্টা করেছেন। ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ডের সময় ভবনে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যে কারণে ধসে পড়ে ভবনের একাংশ। বিশেষজ্ঞদের মত, সুউচ্চ ভবনে দ্রুত আগুন নেভাতে প্রয়োজন উন্নত মানের সরঞ্জাম। আমরা বেবজার পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেছি। প্রত্যেকটা বিল্ডিং বিএনবিসি এবং বেবজার নিজস্ব বিল্ডিং কোড অনুযায়ী তৈরির অনুমতি দেওয়া হয় এবং এটা সেইভাবে তৈরি হয়েছে। এখানে কোনো কমপ্লায়েন্সের কোনো কমতি নাই। এইসব বিল্ডিংয়ে যদি কখনো আগুন লাগে, আপনাকে এটা নিবানোর জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই ড্রোন সিস্টেমের আপনার ফায়ারের ইকুইপমেন্ট লাগবে, যেটা সরাসরি যেখানে আগুন সোর্স ওখানে গিয়ে আপনার পানি দিতে হবে। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন। সবশেষ রোবট ব্যবহার করা হয়। 3 বাহিনী এবং ফায়ার সার্ভিসের 25টি ইউনিট নির্বিচ্ছিন্নভাবে 17 ঘন্টা কাজ করে আগুন নেভায়। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। এখানে ফ্লোর ওয়াইজ যে এখন সার্চ করে দেখার ওইরকম হয়নি, যেহেতু কমিটি করা হবে। কমিটি আসলে কমিটি দেখবে ক্ষয়ক্ষতি বা কি কি ড্যামেজ হয়েছে, কি কি ত্রুটি রয়েছে। কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম, তুলা, সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো। কর্মী ও স্থানীয়দের দাবি, দুটি কারখানায় কর্মীর সংখ্যা 700-রও বেশি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। মিরপুরের অগ্নিকাণ্ডে ব্লিচিং পাউডারের বিষক্রিয়া থেকে আগুনের সূত্রপাত। পরে বিপুল রাসায়নিক ভর্তি গুদামে ঘটে বিস্ফোরণ। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কারখানা ও সড়কে। ঝড়ে 16 জনের প্রাণ। এখনও 6 জনের পরিচয় শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিস প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি পর্যবেক্ষণ করে এমন তথ্য পাওয়া গেছে। শাকিল হাসানের রিপোর্টে বিস্তারিত। একমাত্র সন্তানের কর্মস্থলের দিকে তাকিয়ে মনিরুল ইসলামের এই হাহাকার। মঙ্গলবার মিরপুরে অগ্নিকাণ্ডের শিকার এমএন ফ্যাশনের ম্যানেজার ছিলেন ছেলে সাব্বির। 4 দিন ধরে তিনি নিখোঁজ। কোন দিন লাশ পাবো তাও তো জানি না। আসলে কি আমার ছেলে আসলেও কি ডেড হয়েছে না হয়েছে তাও তো জানি না। এখন তো আশা যে হয়তো ওইখানে যে যখন 6টা ডেড বডির কোনো গার্ডিয়ান পাওয়া যায় না, ওই 6টার ভিতরে যে কোনো একটা আমার ছেলে হইতে পারে। অগ্নিকাণ্ডের পুরো বিষয়টি ধরা পড়ে গলির মুখে থাকা সিসি ক্যামেরায়। হঠাৎই বের হয় ধোঁয়া। কিছুক্ষণ পরই ঘটে বিস্ফোরণ। ছড়িয়ে পড়ে আগুন। পড়ে সড়কে থাকা যানবাহনও। ছুটোছুটি করে বাঁচার চেষ্টা করেন অনেকে। ফায়ার সার্ভিস বলছে টিন শেডের গুদামটিতে বিপুল পরিমাণে ব্লিচিং পাউডার মজুদ ছিল। সেটির বিক্রিয়ায় আগুনের সূত্রপাত। মূলত ছিল হচ্ছে আপনার ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডারটা তো আসলে মানে অক্সিডাইজিং এজেন্ট, যেটা বাতাসের থেকে অক্সিজেন নিয়ে এটা বিক্রিয়া করতে পারে। তো এখন তারা ওইখানে এটা করা ছিল বা আবদ্ধ অবস্থায় ছিল। এটা ওইখানকার তো রুম টেম্পারেচারে এটা যে কোনোভাবে এটা মানে এটা রিয়াকশন করে এটা এক্সপ্লোড করছে আর কি। তো মূলত এটাই ঘটনা। এক্সপ্লোড করার পরে আগুন লেগে গেছে। টিনশেড ভবনটির আলম কেমিক্যাল গোডাউনে অনুমোদনহীনভাবে ব্লিচিং পাউডার সহ অন্যান্য রাসায়নিক মজুদ ছিল। আগুন নেভানোর 4 দিন পরও ধোঁয়া বের হচ্ছে এখান থেকে। ভিতর থেকে কেমিক্যালটা যখন এটা নিষ্ক্রিয় হবে ধীরে সুস্থে, এটা বের করার পরে বোঝা যাবে। এটা বের না করা পর্যন্ত এরকম ফিউম বের হতেই থাকবে আর কি। তা আমরা সহনীয় মাত্রা পর্যন্ত অপেক্ষা করতেছি। গুদামের পাশের ভবনে আগুন ছড়ালেও তালাবদ্ধ থাকায় আটকা পড়েন শ্রমিকরা, অথচ কারখানার গেট খোলা থাকার কথা।
থাকার কথা বিকল্প সিঁড়ি আর অগ্নি নির্বাপন ব্যবস্থাও, কিন্তু ভবনটিতে ছিল না কিছুই। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকার ব্যর্থ, দাবি শ্রমিক নেতাদের। মানে রাষ্ট্র থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত কিভাবে যে আমরা শ্রমজীবী মানুষের জীবনকে অবজ্ঞা করি তার একটা প্রমাণ হচ্ছে। এটা একটারও বিচার হয় নাই, কোনো মানুষকেই শাস্তি দেওয়া হয় না এখন পর্যন্ত। আগুনে মারা যাওয়া 16 জনের মধ্যে 6 জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধাদের ওপর পুলিশি হামলা জাতির জন্য লজ্জার। জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মিরপুর 10 নম্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা সড়কে নামতে বাধ্য হয়েছেন। সরকার অনেকের দাবি মেনে নিলেও জুলাই যোদ্ধাদের বঞ্চিত করা হচ্ছে। জুলাই সনদ স্বাক্ষরের এই দিনে জুলাই যোদ্ধাদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান জামায়াত আমির। তারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্কর। আমরা বারবার দাবি তুলেছি, তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার। জিএস পদে চমক দেখিয়েছেন আধিপত্য বিরোধী প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। সবার সহযোগিতায় সুষ্ঠু উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করা গেছে বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সবাইকে সাথে নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করার প্রত্যয় নবনির্বাচিতদের। শফিক ছোটনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেরুল সুজন। প্রধান নির্বাচন কমিশনার যখন একে একে রাকসুর বিভিন্ন পদের বিজয়ীদের নাম ঘোষণা করছিলেন, তখন উল্লাস আর স্লোগানে মুখরিত করে রাখেন ছাত্র শিবির মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের অনুসারীরা। এর আগে বৃহস্পতিবার রাত 10:30টার পর 6 ছাত্রী হলের হল সংসদের ফলাফলে সব কয়টিতেই ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পায়। আন্দাজ করাই যাচ্ছিল রাকসুর কেন্দ্রীয় সংসদের সিংহভাগ পদেও দাপট থাকবে এই সংগঠনের। টানা 12 ঘন্টার গণনা শেষে সকাল 8টার পর ঘোষিত ফলাফলে ভিপি ও এজিএস সহ রাকসুর 20 পদেই জয় পায় ছাত্র শিবির। নবনির্বাচিত ভিপি শিক্ষার্থীদের এই রায়কে আমানত বলে উল্লেখ করেন। বিজয়ী হয়েছেন তাদের থেকে বিজিত যারা হয়েছেন অর্থাৎ পরাজিত যারা হয়েছেন তাদের সংখ্যা বেশি। আমি সেই ভাই বোনদেরকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। হল সংসদ আর কেন্দ্রীয় সংসদে শিবিরের এমন ফলাফলের মাঝেও জিএস পদে চমক দেখিয়েছেন জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের অধিকার আদায়ে লড়াই অব্যাহত থাকবে জানান তিনি। এই সম্মানটা নিয়ে যেন বের হইতে পারি। আমি জানি না কতটুকু কি করতে পারবো, তবে শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে 1% কাজও করবো না, এটা আমার ওয়াদা আর কি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হয়েছে। আপনাদের মুখ থেকে যখন আমরা শুনি যে নির্বাচনটা ভালো হয়েছে, শেষ পর্যন্ত নির্বাচনী পরিবেশ এবং ভোট গণনার সময়ও সব জায়গায় শান্তি শৃঙ্খলা ছিল, আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে একটা উৎসবমুখর পরিবেশ ছিল, তখন আমাদের শুনতে খুব ভালো লাগে আর কি। নির্বাচনে 6টি প্যানেলের মধ্যে ছাত্র শিবিরের প্যানেল জিতেছে 20 পদে, আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল জিএস পদে, ছাত্রদল প্যানেল ক্রীড়া সম্পাদক পদে এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। মেহেরুল সুজন, যমুনা নিউজ, রাজশাহী। দেশের সবচেয়ে খারাপ ফলাফল কুমিল্লা শিক্ষা বোর্ডে। পাশ করেছে অর্ধেকেরও কম পরীক্ষার্থী। সবচেয়ে কম পাশের হার নোয়াখালী জেলায়। ভরাডুবি হয়েছে ইংরেজি আর উচ্চতর গণিতে। 9টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ। এই ফল বিপর্যয়ে মানতে পারছে না বোর্ড কর্তৃপক্ষ।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার 48.86%, যা দেশের 9টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম। বেশিরভাগ পরীক্ষার্থী ফেল করেছে ইংরেজি, গণিত আর আইসিটিতে। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন প্রশ্ন কঠিন ছিল, তার উপর 24-এর গণ আন্দোলন আর অমনোযোগিতায় এমন বিপর্যয়। এবার আমাদের প্রশ্ন অনেক কঠিন হয়েছে, এটা সবাই বলতেছিল যে গ্রুপ বাংলা ইংরেজি এটা একটু সহজ হয়েছে, কিন্তু গ্রুপ সাবজেক্টগুলো অনেক কঠিন হয়েছে। ছাত্রছাত্রীরা যদি এই রেগুলারলি পড়াশোনা করে বা যে সাবজেক্টগুলো একটু ডিফিকাল্ট এগুলো যদি প্রতিনিয়ত মানে চর্চা করে তাহলে ইনশাল্লাহ তারা ভালো করবে। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে 99,576 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে 48,657 জন। ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে। এবার কমেছে জিপিএ 5। পাশের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে। বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে, তাকে নির্দিষ্ট প্রশ্নের উত্তর করতে হবে, তাকে পাশ করে আসতে হবে। তো এই যে অটোপাসের যে আন্দোলনের যে প্রভাবটা, এইভাবে আন্দোলন করে যে সব কিছুর জন্য তো আন্দোলন, নিশ্চয়ই সেখানে কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা বোর্ড কর্তৃপক্ষ খুঁজে বের করতে হবে। যদি বের করা যায় তাহলে শহর এবং মফস্বলের যে ডিসক্রিমিনেশন সেটা যাবে, মেধার সঠিক মূল্যায়ন হবে। বোর্ড যে তাদের যে দায়িত্ব, যথাযথ যে যা পায় সে যাতে তার প্রাপ্যটা পায়, এক্সামিনারদেরকে ওইভাবে কথা বলেছে। এই ফলাফলটা আমাদের জন্য আমাদের ছাত্রদের লেখাপড়ার টেবিলে তারা চলে যাবে। বোর্ড কর্তৃপক্ষ একে ফল বিপর্যয় বলতে রাজি নয়। পাশের হার কমে যাওয়া সহ শতভাগ পাশ না করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার আশ্বাস তাদের। স্টুডেন্টদের নিজেদেরও থাকতে পারে, ল্যাকিং থাকতে পারে যে তারা আসলে সময় দিতে পারছে না, বুঝতে পারছে না, যেখানে যে তাদের কোয়ারিটা দরকার আছে সেটা মিট আপ করতে পারছেন না, সেই কারণেও হতে পারে। যারা আমরা যেই সব প্রতিষ্ঠানগুলো খারাপ করেছে সেই সব প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলবো, তাদের কাছে আমরা ব্যাখ্যা চাইব। গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ছিল 71.15%। পরীক্ষায় অংশ নিয়েছিল 1,12,000 শিক্ষার্থী। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সুমন ও শাহিন বোরখা পরে স্বর্ণ চুরি করাই তাদের নেশা পেশা। ফরচুন শপিং মলে আলোচিত 500 ভরি স্বর্ণালংকার চুরি করেছে তারাই। ডিবি পুলিশের হাতে শাহিন সহ গ্রেপ্তার হয়েছে 4 জন। তাদের কাছে থাকা 200 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। সুমন শাহিন জুটি আগেও কর্ণফুলী গার্ডেন সিটির জুয়েলারি দোকানে চুরি করেছে জানায় গোয়েন্দা পুলিশ। 9 অক্টোবর মধ্যরাত রাজধানীর ফরচুন শপিং মলের স্বর্ণের দোকানে হয় চাঞ্চল্যকর চুরি। মালিকের দাবি ছিল সে সময় দোকানে ছিল 500 ভরি স্বর্ণ আর নগদ 40,000 টাকা। দুপুরে সেই দুর্ধর্ষ অপকর্মের ব্যাপারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ডিবি প্রধান। জানান, পেশাদার একটি চক্র 3 মাস রেকির পর ঘটায় অপকর্ম। চুরির পর আসামিরা চট্টগ্রাম, ফরিদপুর ও বরিশালে পালিয়ে যায়। এই গ্রুপের 4 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। যারা 3 মাস যাবত এটা রেকি করতেছে, রেকি করে এরা ওই মার্কেটের ভিতরে আগের দিন বাথরুমে এসে বোরকা রেখে গেছে এবং শাবলটা বলো কিছু ইকুইপমেন্ট ওরা রেখে গেছে এবং ওরা স্বীকার করছে। আমরা এখান থেকে যে পরবর্তীতে করবো, আমরা সুইপার ডেকেছি, তারা বলছে শাবল এবং বোরকা টোরকা ওই সেফটি ট্যাঙ্কের ভিতর ফেলায় রেখে গেছে। এটা আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। ডিবি জানায়, চুরির ঘটনায় সরাসরি 3 জন অংশ নেন। তাদের মধ্যে শাহিন ও সুমন দড়ি বেয়ে ভবনের ভেতরে ঢোকেন। অপরজন নুরুদ্দিন নিচে মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় ছিল। পালিয়ে যাওয়ার পর চুরি করা স্বর্ণালংকার হয় ভাগাভাগি। এই রশি দিয়ে তারা এই উঠছে, উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে। কৌশলটা কত কৌশল যে দিনের বেলায় আসছে, একটা সুতা, চিকন একটা সুতা ওই জানলা থেকে ওই নিচ পর্যন্ত এরকম ইউলুপ করে থুয়ে দিছে। রাতে এসে ওই নিচ থেকে ওই সুতার সঙ্গে রশি বেঁধে টেনে টেনে রশিটা তো উপরে উঠে গেছে, তখন 2 মাথায় রশির গেটো দিয়ে এই রশি দিয়ে তারা উপরে উঠে এসে গ্রিল গেটের ভিতরে ঢুকছে। শাহিনকে গ্রেপ্তার করা গেলেও সুমন পলাতক। এই জুটি 2021 সালে কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটির স্বর্ণের দোকানে বোরকা পরে চুরি করেছিল। জেল থেকে ছাড়া পেয়ে আবারও একই পন্থায় চুরি করে তারা। আমরা তার গ্রেপ্তারের চেষ্টায় আছি। রাব্বি সিদ্দিকী,
যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যা বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।